চলে গেল ২০২৫ সাল। ২০২৫ সালটা কিভাবে যেন দ্রুত পার হয়ে গেল। তবে বছরের ১ম মাসেই কনসিভ করে ফেলি। সেই বাচ্চাটা রেখেও দেই। তো ভালো দিন কেটেছিল। তারপর হঠাৎ করে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। ১ম বাচ্চা অনেক খুশি ছিলাম আমি। কিন্তু যখন দেখলাম আমার পাশে আমার বাচ্চা নেই, তখন তো মাথায় আকাশ ভেঙে পড়ল। চতুর্থ সিজার স্বাভাবিক, অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি আমার জন্য এত বড় একটা খুশি অপেক্ষা করছিল। মাছ কেনার জন্য আমি অন্য একটা পদ্ধতি অবলম্বন করব। এই বছরে আমি অনেক বেশি আত্মনির্ভরশীল, আত্মসম্মানী এবং স্বাবলম্বী হয়ে উঠেছি। এখন বলি নেগেটিভ দিকগুলা, যেটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। অতিরিক্ত লোভ করলে যা হয়, অতিরিক্ত কিছু খেতে গেলে যা হয়, শেষে সবটুকুই হারায়, কোনো কিছুই পায় না। পুরাতন বছরের সব দুঃখ কষ্টকে মনে রেখে শিক্ষা নিয়ে আগামী বছরে নতুনভাবে ভালোভাবে জীবনটাকে গড়তে হবে। তোমাদের এই বছরটা কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় ১১টা বাজে। শীতের সকালে কাজ করতে অনেক আলসেমি লাগে। মনে করো যে কাজ করতে ইচ্ছা করে না। ঘুম থেকে উঠে যাই, কিন্তু উঠার পরে যে পানি ছানবো বা পানির দ্বারা কোনো কাজ করব, সেটা করতে ইচ্ছা করে না। খুব আলসেমি লাগে। কিন্তু কি আর করবো বলো? ঘরের বউদের তো কাজ করতেই হয়। পানি ছানার কাজ ছাড়া কি আর কোনো কাজ আছে? তো সবার আগে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো না ধুলে না অন্য কোনো কাজ করা সম্ভব হয় না। দেখা গেল যে রান্না করতে গেলে এটা নাই, ওটা নাই। তো থালা বাসনগুলো ধুয়ে নিতেই হয়। না হলে আরও বেশি জমে যায়। চেষ্টা করি রাতের বেলা সব ধুয়ে ফেলার, তারপরেও কিছু রয়ে যায়, সেগুলো সকালবেলা ধুয়ে ফেলি। সকালবেলা কম হলে ধুতে কষ্ট হয় না, বাট বেশি হলে অবস্থা খারাপ হয়ে যায়। নিজের পকেট থেকে ১,০০০ টাকা খরচ করে ভুলই করেছি। বাবার অবশ্য সে টাকা আমাকে দিচ্ছে না। বলতেছে যে, "তুমি কেন খরচ করছো? আমি তোমাকে খরচ করতে বলেছি। আমি তো বলেছি আমি আনবো, তুমি আনো না কেন?" মানে সে কবে আনবে? কবে আনবে? শীত ভালোভাবে পড়ে গিয়েছে। এখন যদি না আনে তাহলে সে কবে আনবে বলো তো আপুরা? কবে সে আনবে? গত বছর সেরকম করছে। আনবে আনবে করে আর আনেনি। আমার তো আরও আগে কেনা উচিত ছিল, বাট আমি ওনার অপেক্ষা থেকে কিনতে দেরি করলাম। না হলে আমি আরও আগে কিনে ফেলতাম। এই টাকা আদায় করতে না জানি কত সময় লাগবে। সে তো দেওয়ার জন্য রাজিই হচ্ছে না। আগে তো রাজি হতো। রাজি হলেও সময় লাগতো দিতে। সহজে টাকা দিত না। কিন্তু এখন তো সে রাজি হচ্ছে না। কী যে করব কিছুই বুঝতে পারতেছি না। কবে যে আমার রাইস কুকার কেনা হবে আল্লাহই জানে। টাকা পয়সা জমানো অনেক কষ্টের। সেই জমানো টাকা থেকে কিছু টাকা যদি খরচ হয়ে যায়, তাহলে সেই টাকা পরে জোগাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার যারা হাউস ওয়াইফ, কোনো ইনকাম নাই, কষ্ট করে কোনো রকমে টাকা ম্যানেজ করে চলি, ওদের তো অনেক বেশি কষ্ট হয়ে যায়। গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সাওয়াতের বাবা পটি করে। অনেক আপুরা আমাকে অনেক পরামর্শ দিয়েছে। আপুরা তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে তোমরা আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছো। এক আপু বলেছে বারবার গরম পানি দিয়ে ফসু করাতে। আসলে আপু, বারবার গরম পানি দিয়ে ফসু করাতে গেলে অনেক বিরক্ত লাগে। বারবার পানি গরম করা, তো আমাদের আবার গ্যাস থাকে না। তো ওই সময় ওই মুহূর্তে আসলে এত কিছু মাথা থাকে না। মানে বাচ্চাদের চিল্লাচিল্লিতে এত কিছু আর খেয়াল থাকে না। হ্যাঁ, করি, অনেক সময় মিস হয়ে যায়। তবে সবসময় সেটা করতে পারি না। আর গরম পানি, ঠান্ডা পানি এটা কোনো সমস্যা না। ঠান্ডা পানি দিয়ে ফসু করার কারণে কোনো সমস্যা হয় না। আসলে পেটের সমস্যা হলে যা হয় আর কি। তো আল্লাহর রহমতে আজকে সারাদিনে সে মাত্র একবার পটি করছে, এরপর আর পটি করে নাই। তো মনে হচ্ছে যে অবস্থা ঠিক হয়ে গেছে। আরেক আপু একটা ওষুধের নাম বলল, সে ওষুধটা খেলে নাকি পটি কমে যাবে। তো দেখি কালকে কি হয়। বাবুর আব্বুকে দিয়ে রাইস ওসেলান আনিয়েছিলাম। যদি কালকে আবার পটি করে তাহলে সেটা খাইয়ে দিব। তারপর যদি কোনো কাজ না হয় তাহলে ওষুধ খাইয়ে দিব। বাবুর আব্বু তো ওষুধ আনবে না, আমাকেই আনতে হবে। আর আমি যে ওষুধের কথা বলবো সে ওষুধটা উনি আনবে না। উনি মনে হয় বুঝমতো ওষুধ নিয়ে আসবে। আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজটা অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। ইদানিং তোমরা অনেকেই কমেন্টস করতেছো। কমেন্টসটা পড়লে আমার কাছে অনেক ভালো লাগে। কয়েকজন আপু তো বারবার কমেন্টস করে। তো সেগুলো পড়তেও অনেক ভালো লাগে। কিন্তু আননোন আপুরা কমেন্টস খুব কমই করে। মনে করো যে কয়েকজন আপু আমাকে কন্টিনিউ কমেন্টস করে, ওরাই করে। এর বাইরে না কম আপুরাই কমেন্টস করে। মানে বাইরে বা আননোন এরা খুব কমই কমেন্টস করে। যাই হোক, আমার ভালোবাসার আপুরা আমাকে কমেন্টস করে, এতেই আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আমি ওদের জন্যই কাজ করে যাব। যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, যারা আমার ভিডিও সবসময় দেখতে চায়, আমি তাদের জন্যই কাজ করব। চলে গেল ২০২৫ সাল। ১ বছর কিভাবে পার হয়ে গেল।
সময় কত দ্রুত পেরিয়ে যায়, তাই না? এই তো সেদিন জায়ানকে স্কুলে ভর্তি করালাম। আর এখন ১ বছর হয়ে গেল। এই তো সেদিন জুদেন আসিল। আর এখন ওর ১ বছর হয়ে গেল। মানে কিভাবে যে সময়টা চলে যায় টেরই পাই না। আর আমরা যারা বাচ্চার মায়েরা তারা তো আরও বেশি টের পাই না। বছরের শেষের দিকে আসলে আমি একটা ব্লগ করি যে গত বছর আমি কীভাবে পার করলাম সেই বিষয়ে। তো প্রতি বছরই করি, তাই ভাবলাম এবারও করি। ২০২৫ সালটা কিভাবে যেন দ্রুত পার হয়ে গেল। যখন প্রেগনেন্ট ছিলাম তখন সময়টা পার হতোই না। আর এখন যখন প্রেগনেন্ট নেই তখন সময়টা কত দ্রুত পার হয়ে গেল। আমার জীবনে না জোর সালগুলো খুব ভালো যায়। আমি দেখেছি জোর সালগুলো আমার খুব ভালো কাটে। বাট বিজোড় সালটা আমার ভালো কাটে না। তাই গত বছরটা আমার ভালো কাটেনি। খুব যে খারাপ কেটেছে তা বলব না, বাট ভালো কাটেনি। এক্সাম্পল দেই, ২০১৬ সালে আমার বিয়ে হয়েছিল। ওটা জোর সাল ছিল। তবে বিজোড় সালের শেষের দিকগুলো ভালো যায়। মানে জোর সাল শুরু হওয়ার আগে ২-১ মাস ভালো যাওয়া শুরু করে, মানে ভালো টার্মে আসে আরকি। তারপর আসলো ২০১৭ সাল। এই সালটা মনে করো যে আমার জীবনের সবচেয়ে কষ্টের সাল, মনে করো যে কাল সাল বলতে পারো। স্বাভাবিক বিয়ের পরে যেরকম চলে আমারও সেরকম চলেছিল। তবে বছরের ১ম মাসেই কনসিভ করে ফেলি। সেই বাচ্চাটা রেখেও দেই। তো ভালো দিন কেটেছিল। তারপর হঠাৎ করে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে দিনটা খারাপ হতে শুরু করলো। বিয়ের পর যেটা আনন্দ মজা সব নষ্ট হয়ে গেল। তখন আমার মন প্রাণ ধ্যানে শুধু একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে বেবি। আমার বেবি লাগবে, বেবি ছাড়া আমার চলবে না। কেন আমার বেবিটা নষ্ট হলো? মনে করো যে মাথা খারাপ হয়ে গিয়েছিল। চারদিকে নানা ধরনের পোস্ট, ডিএনসি করালে বাচ্চা হয় না, এইসব চিন্তা মাথার উপর ভর করলো। তখন আবার ফেসবুকের গ্রুপের সাথে অ্যাড ছিলাম। গ্রুপে এই পোস্টগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করতো। মাথার ভিতরে সারাক্ষণ নেগেটিভ চিন্তা করতো। বাবুর আব্বু আজকে আমাকে ৩০০ টাকা দিয়ে গেছে। আমি তো অনেক খুশি। এই ৩০০ টাকা থেকে ১০০ টাকা হচ্ছে যাওয়া আসার ভাড়া, স্কুলে যাওয়ার। আর ১০০ টাকা হচ্ছে সকালে নাস্তার জন্য। সকালে নাস্তার জন্য ঘরে কিছু ছিল না। আটা ছিল। বাবা অবশ্য বলেছিল যে রুটি বানাতে। আমি বলেছি না, আমি রুটি বানাতে পারবো না। আমার দাঁতে ব্যথা, আমি খেতে পারি না, আমার অনেক কষ্ট হয়। তাছাড়া আমি এখন স্কুলে যাব, আমার অনেক দেরি হবে। তাই আমি রুটি বানাবো না। সেদিন রুটি বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল। তুমি ১০০ টাকা দাও, আমি স্কুল থেকে আসার সময় বাচ্চার জন্য পরোটা কিনে নিয়ে আসবো। এই কথা বলার আগে আমি ওনাকে প্রচুর বলেছিলাম যে আমাকে ১০০ টাকা দাও, আমার ১০০ টাকা লাগবে। কিন্তু উনি আমাকে কিছুতেই ১০০ টাকা দিতে চাচ্ছিলেন না। তারপর যখন বললাম যে বাচ্চাদের খাবার নেই, বাচ্চারা কী খাবে? আমাকে স্কুলে যেতে হবে, আমি কিছু করতে পারবো না। তখন উনি আমাকে ১০০ টাকা দিল বাচ্চাদের খাবার কেনার জন্য। আর বাকি ১০০ টাকা দিল খিচুড়ি আনার জন্য। তোমরা তো জানো যে প্রতি সোমবারে বাবুর আব্বুর বন্ধুর দোকান থেকে খিচুড়ি আসে। তো ওই খিচুড়িটা আনতে হবে। এই কারণে আমাকে আরও ১০০ টাকা দিল। তো সব মিলে ৩০০ টাকা দিল। এই যে উনি ৩০০ টাকা দিল এটা কিন্তু অনেক হিসাব করে দিয়েছে। বাসায় আসার পরে আবার এই টাকা হিসাব চাবে যে এই টাকা দিয়ে আমি কী করেছি। আজকে স্কুলে যাওয়া হবে না, কারণ আজকে মার্কশিট দেবে না। আমি ভেবেছিলাম আজকে দিবে, কিন্তু পরে গ্রুপে দেখলাম যে আজকে দিবে না, কালকে দিবে। তো স্কুলে যাওয়া হচ্ছে না। আর মনে করো যে খিচুড়িটা আনতে হবে, ওইটা আমাকে আনার জন্য যাওয়া লাগবে। আর বাকি ১০০ টাকা দিল যে খাবারের জন্য। তো খাবার আমি কিনবো না। এইজন্য আমি বাচ্চাদের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। কেন শুধু ১৫০ টাকা খরচ করব? তার চেয়ে বরঞ্চ বাসায় খাবার বানিয়ে দিই, সেটা অনেক ভালো হবে। টাকাটাও সেভ হবে আর বাচ্চাদেরও পুষ্টিকর খাবার খাওয়া হবে। হোটেলের খাবার তো খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়। তাছাড়া হোটেলের ভাজিগুলো অনেক বেশি ভালো হয় না। হোটেল থেকে ভাজি আনলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নষ্ট হয়, ভালো পড়ে না। খিচুড়ি আনতে বাসে করে যাব, ১০ টাকা খরচ পড়বে। আসার সময় হেঁটে আসবো। তো সেই টাকাটাও আমার বেঁচে যাবে। তো সব মিলিয়ে ৩০০ টাকায় আমার সেভ হলো। দেখো আপুরা কত কষ্ট করে টাকা জমাই। তারপরেও যে টাকা জমাতে পারতেছি এটাই আমার জন্য অনেক বড় কিছু। আলহামদুলিল্লাহ। অনেকে তো সেটাও পারে না। স্কুল বন্ধ, কোনো টাকা আমার কাছে নেই। কোনো টাকা পয়সা জমাতে পারতেছি না। এইটুকু করে যাই পারি টাকা জমানোর চেষ্টা করি। সেই টাকা দিয়ে নিজের ছোটোখাটো ইচ্ছা পূরণ করি। আর বাচ্চাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। সংসারে যা লাগে সেগুলো আনি। সবটুকু পারি না, তারপরও যতটুকু পারি করার চেষ্টা করি। সেই প্রসঙ্গে আসি। এরপরে তো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমার। বাচ্চা লাগবে, এই লাগবে, চেহারা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে বহুত চেষ্টা করার পরে ৪ মাস পরে আবার কনসিভ করলাম। ডাক্তার অবশ্য বলেছিল ৬ মাস অপেক্ষা করতে, কিন্তু আমি করিনি। তো সে সাথে চলে গেল। পরবর্তী সাল শুরু হলো ২০১৮ সাল। তো ওই ১৮ সালে আমার অনেক কষ্ট হয়েছিল। কারণ ওই সময় আমার শরীরে অনেক পানি জমে গিয়েছিল। পুরা ২ পা ফুলে একদম হয়েছিল। পুরা ২ পা একদম ফুলে গিয়েছিল। হাতও ফুলে গিয়েছিল। মনে করো যে ওজনও বেড়ে গিয়েছিল। খুব চেয়েছিলাম যে নরমাল সিজার করব, কিন্তু ডাক্তার স্ট্রেকার না করে দিল। নরমাল সিজার করে বাচ্চার জন্য রিস্ক হবে। নরমাল সিজার করানোই যাবে না, প্রেশার অনেক হাই। তো ওই বছরেই ১ম সিজার হলো আমার, এবং সিজারে জায়ান পৃথিবী আরও দেখলো। ১ম বাচ্চা, অনেক খুশি ছিলাম আমি, কিন্তু যখন দেখলাম আমার পাশে আমার বাচ্চা নেই তখন তো মাথায় আকাশ ভেঙে পড়লো। জায়ান ২১ দিন NICU-তে ছিল। কী যে কষ্টকর দিনগুলো ছিল আপুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরও ওই সালটা আমার ভালো খারাপ মিলিয়ে গিয়েছিল, যদিও সেটা জোর সাল ছিল।
তাছাড়া ওই সালে আমি আবার কনসিভ করেছিলাম, তখন সায়রা আমার পেটে এসেছিল। তো 2018 সালটা আমার জন্য অনেক লাকি বলতে পারো। কষ্ট করলেও কান্নাকাটি করলেও আমার ছেলেটা সুস্থ হয়ে গিয়েছিল। তার উপরে আমি আবার কনসিভ করেছিলাম, তো এই দুটোই আমার জন্য অনেক বেশি খুশির সংবাদ ছিল। এরপরে আসলো 2019 সাল। এই 19 সালটা ভালো যায়নি, তোমরা তো জানো কেন যায়নি। করোনার কারণে ওই সালটা অনেক খারাপ গিয়েছিল, অনেক হুমকির মুখে ছিলাম, অনেক বেশি টেনশনে ছিলাম। সান্ত্বনা একটাই ছিল, তখন জান স্কুলে পড়তো না। ও যদি তখন স্কুলে পড়তো তাহলে যে কি অবস্থা হতো আমার আল্লাহই জানে। এরপরে আসলো 2020 সাল। 2020 সালটা বলতে পারো আমার অনেক ভালো কেটেছে। এই 2020 সালে আমি আমার ঘরে সব ফার্নিচার জোড়ালাম, তারপরে চ্যানেল খুললাম। সেই চ্যানেল খোলার 1 মাসের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে গেল, ভিউসও বেড়ে গেল। তো সব কিছু মিলে 20 সালটা আমার জন্য ভালোই গিয়েছিল। এরপর শুরু হলো 21 সাল। তো 2021 সালে বাবুরাবুর চাকরি চলে যায়। তারপরে তো অনেক কষ্ট, অনেক অভাবের মধ্যে ছিলাম। যেহেতু বিজয় সাল ছিল সেহেতু ওই সালটা অনেক খারাপ গিয়েছে। এরপরে হলো 2022 সাল। 2022 সালটা ভালো কেটেছে, কারণ 2022 সালে আমি 3য়বারের মতো কনসিভ করেছিলাম। অনেক চাওয়ার পরে, অনেক কান্নাকাটির পরে আল্লাহ পাক আমার কথা শুনেছেন। আমি সেই বছরে কনসিভ করেছিলাম। যদিও সেই বছরটা আমার একটু কষ্টে গিয়েছিল, তারপরও সাউদা পেটে আসার পরে সব কষ্ট আমি হাসি মুখে মেনে নিয়েছিলাম। এরপর হলো 2023 সাল, যেটা আমার ভালো কাটেনি। বাবুরাবুর চাকরি নেই, এদিকে 3টা বাচ্চা, সো অনেক কষ্টে ছিলাম আমি। খাবার দাবারের কষ্ট, অনেক বেশি কষ্টে ছিলাম। তারপরে আসলো 2024 সাল। যেহেতু এই সালটা জোর সাল ছিল, তাই এই সালটা আমার জন্য লাকি এসেছিল। একদম 24 সালে প্রথম দিকে আমি কনসিভ করেছিলাম, অনেক খুশি হয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের রহমতে আমি 4বার মতো কনসিভ করেছিলাম। বাবুরাবু বলেছিল বাচ্চাটাকে নষ্ট করতে, আমি নষ্ট করিনি। কনসিভ করার কয়েকদিন আগেই ওনার চাকরি হয়েছিল। আমি ভাবতেও পারিনি আমার জন্য এত বড় একটা খুশি অপেক্ষা করছিল। চতুর্থ সিজার স্বাভাবিক, অনেকেই ভয় পেয়ে গিয়েছিল, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আমার তেমন কোনো সমস্যাই হয়নি, বলতে গেলে সমস্যাই হয়নি। আমি পুরো প্রেগনেন্সিটা অনেক ভালোভাবে পার করেছিলাম। ব্লগ করেছিলাম, ইচ্ছা মতো ব্লগ দিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, ছবি দিতে গিয়েছিলাম। মনে করো যে যেটা খুশি সেটা করেছিলাম। যেটা করতে ইচ্ছা করতো সেটা করতে পেরেছিলাম, যেটা খেতে ইচ্ছা করতো সেটা খেতে পেরেছিলাম। তবে ক্রেভিংসটা একটু কম ছিল। ওই সালটা আমার খুব ভালো কেটেছিল। এরপর হচ্ছে 2025 সাল, যেটা চলতেছে মানে শেষের পর্যায়ে। তো এই সালে প্রথম দিক থেকে লাস্ট পর্যন্ত কী হয়েছে সেগুলো তোমাদেরকে এখন বলতেছি। প্রথম দিকে তো জায়ানকে স্কুলে ভর্তি করিয়েছিলাম, অনেক খুশি ছিলাম যে আমার জায়ান স্কুলে ভর্তি হয়েছে। যে জায়ানকে আমি গত 2 বছর ধরে স্কুলে পড়াতে পারিনি, ভর্তি করানোর পরেও ওকে পড়াতে পারিনি, সেও ওকে স্কুলে ভর্তি করাতে পেরেছি। তো এটা আমার জন্য অনেক বেশি খুশির ছিল। এরপর আমি চুলা কিনতে পেরেছিলাম, গ্যাসের সমস্যা অনেক প্রবলেমে ছিলাম, তো চুলা কিনতে পেরেছি। তারপরে আমার পছন্দের হার্ডসেটগুলো কিনতে পেরেছি, কিয়ামের সিরামিকের হার্ডসেটগুলো সেগুলো কিনেছি। তারপরে হানিকম্বের একটা ফ্রাই প্যান কিনেছি। ওহো, 2024 সালে কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছিল, আমার ভিউসও বেড়ে গিয়েছিল। প্রেগনেন্সি অবস্থায় আমি টানা প্রতিদিন ব্লগ শেয়ার করেছিলাম, তো সেই জন্য আমার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করেছিল। কিন্তু 2025 সালে এসে একটু ঢিলে হয়ে গেল। তারপরও বছরের প্রথম দিক থেকে শুরু করে রমজান মাস পর্যন্ত ভালোই ভিডিও শেয়ার করেছিলাম। কোরবানি ঈদের আগ পর্যন্ত ভিডিও ভালোভাবে শেয়ার করেছিলাম। এরপরে ঢিল দেওয়া শুরু হলো। ঢিল দিতে দিতে একেবারে অনেক গ্যাপ পড়ে গেল, অনেক মানে মোটামুটি ভালোই গ্যাপ পড়েছে। লাস্টের দিকে এসে আবার কন্টিনিউ ভিডিও ছাড়া শুরু করলাম। জায়ানকে স্কুলে ভর্তি করানোর পরে আমার সুবিধাই হলো, আমি বাবুরাবুর কাছ থেকে কোনো প্রকার হাত খরচে টাকা পেতাম না। মূলত এই কারণেই না আমার ভিডিও শেয়ার করতে ইচ্ছা করতো না। তারপরও প্রেগনেন্সি কেভিংসের কারণে ভিডিও শেয়ার করা হয়েছিল। জায়ানকে স্কুলে ভর্তি করানোর কারণে আমি কিছু টাকা পেতাম, সেই টাকা দিয়ে আমার যা যা লাগে সেগুলো কিনতাম। বাচ্চাদেরকে ঈদের ড্রেস কিনে দিলাম, আমার জন্য ঈদের ড্রেস কিনলাম, তারপরে ঈদে আমরা ঘুরতে গেলাম, 2বার ছবি দিতে গেলাম। কষ্ট করে হলেও কোরবানি ঈদেও বাচ্চাদের জন্য ড্রেস বানালাম, আমার জন্য বানালাম, দেরি করে হলেও ঘুরতে গেলাম, শিশু মেলায় ঘুরতে গেলাম। তো খারাপ গেছে বলবো না, ভালোই গিয়েছে। ওহো, 24 সালে তো একটা বড় ঘটনা ঘটে গেল, আমাদের দেশ স্বাধীন হলো, আমাদের দেশে স্বৈরাচার নিপাত গেল। তো এটা তো সবচেয়ে বড় একটা ঘটনা, যেটা আমি বলিনি। 24 সালটা আমার জন্য অনেক অনেক ভালো কেটেছিল, সেই তুলনায় 25 সালটা সেরকম ভালো যায়নি। চ্যানেলেরও উন্নতি হয়নি, চ্যানেল প্রোগ্রেস করেনি, ভিডিও ভাইরাল হয়নি। কিন্তু কিছু সাবস্ক্রাইব আপু পেলাম যারা আমাকে প্রচুর ভালোবাসে, আমার ভিডিও দেখে, কমেন্টস করে। তো ভালোবাসার মানুষের সংখ্যা বেড়েছে, যেটা গত বছর ছিল তার থেকে বেশি হয়েছে। তারপরে এই বছরে আমি জায়ানের জন্মদিন পালন করলাম, আমাদের ম্যারেজ ডে গেল। ম্যারেজ ডেতে আমি বাবুরাবুকে গিফট দিলাম। স্কুলে ভর্তি হওয়ার কারণে সময়টা চেঞ্জ হয়ে গেল, স্কুলে যাওয়া আসা করতে সময় পার হয়ে গেল, চ্যানেলে ভিডিও আপলোড করা, তো সব কিছু মিলে ব্যস্তই ছিলাম। তারপরে টাকা জমিয়ে শীতের ড্রেস কিনলাম, যেটা গতবারে কিনতে পারিনি। এই দেখো, বাবুরাবু সবসময় আধা কেজি তেল নিয়ে আসে, আধা কেজি তেল দিয়ে কি হয়, অনেক সময় তেল কম বেশি লাগে, তো এই কারণে আমি কিছু তেল জমিয়ে রাখি। দেখো আমার সেভিংসের বোতলে তেল কমে গিয়েছে, তো সেখানে আবার তেল ভরে নিচ্ছি। যখন উনি তেল আনে তখন আমি একটু একটু করে তেল ভরে নিই।
যখন এই বোতলটা সম্পূর্ণ হয়ে যায় তখন আমি এই তেলটা রেখে দেই। সেম এরকম একটা বোতলে আবার তেল জমানো শুরু করি। তারপর যখন বাবুরা তেল আনতে পারে না বা অনেক সময় ভুলে যায়, তখন যদি আমাকে টাকা দেয় তখন ওই টাকা দিয়ে এই তেলটা দিয়ে কাজ চালাই। মনে করো যে একটা বোতলের তেলের দাম তো ৳১০০ মতো। তো ওই ৳১০০ আমি সেভ করতে পারি এই তেলের জন্য। এইভাবে করে তেল সেভ করাতে আমার যে কতটা সুবিধা হয় পুরা জানো না। অনেক সময় তেল শেষ হয়ে যায়, তেল থাকে না, তখন আমি এখান থেকে ইউজ করতে পারি। আবার দেখা গেলো যে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে, তো তখন আমি এখান থেকে তেল নিয়ে খরচ করি। আমি যদি বাবুরাবকে বলি যে আমার জন্য একটু বেশি করে তেল নিয়ে আসো, উনি আনবে না। বিশেষ করে ভাজা পোড়া কাজ হলে তো উনি আনবেই না। উনি এটা পছন্দই করেন না। খেতে খুব পছন্দ করেন। বাট আনতে গেলে তখন ওনার সমস্যা। ওহো! সিরামিকের আরও ২ টা হাঁড়ি কিনলাম। তো কেনাকাটি দিক থেকে ভালোই গিয়েছে। নাস্তা করতে বসলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে দাঁতে ব্যথার কারণে আমি পরোটা খেতে পারি না। তো আমি কেন পরোটা নিলাম, আবার ডিম ভাজি কেন নিলাম, চা নেই কেন? আসলে আমার যে ডান পাশের দাঁতে ব্যথা করতো, বাম পাশে তো ব্যথা করতোই, ডান পাশেও ব্যথা করতো। তার কারণ হচ্ছে দাঁত একটু লড়তো। ওখানে কিছু খেতে গেলে ব্যথা করতো। তো ওই দাঁতের এক পাশ ভেঙে গিয়েছিল। তো আরেক পাশ ছিল। সেই আরেক পাশে খেতে খুব কষ্ট হতো। তো সেদিন হঠাৎ করে দাঁত ব্রাশ করার সময় দেখলাম যে দাঁতটা একটু আলগা হয়ে আছে। তারপর আমি হাত দিয়ে একটু টান দিলাম, দাঁতটা খুলে পড়ে গেল। তো এরপর থেকে ডান পাশ দিয়ে খেতে আমার কোনো সমস্যা হয় না। তাই আমি সাহস করে আজকে ডিম পরোটা নিলাম। আলহামদুলিল্লাহ। ডান পাশের দাঁত দিয়ে খুব ভালোভাবে খেতে পারতেছি। কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বাম পাশের দাঁতে ব্যথা তো রয়েই গেল। তো সেটার জন্য হলেও আমাকে ডাক্তার দেখাতে হবে। আমি খুব শীঘ্রই ডাক্তার দেখাবো। বাবু-রাবু আশায় আর বসে থাকবো না। আমি নিজেই ডাক্তার দেখাবো। এছাড়া আর কোনো উপায় নেই। ফেব্রুয়ারি মাস থেকে ওয়াশিং মেশিন কেনার টাকা জমাবো। তার আগে যে জানুয়ারি মাসটা, এই মাসে টাকাগুলো জমিয়ে আমার যা লাগবে সেগুলো আমি কিনে নেব। এই যেমন ধরো রাইস কুকার, তারপরে আরও কী লাগে সেগুলো সব কিনে নিব। দাঁতের চিকিৎসাও করে নিব। এইদিকে আবার বছর শেষের দিকে সায়রাকে পড়াশোনা করানো শুরু করলাম। সায়রাকে স্কুলে ভর্তি করালাম। বাবুরাবুর কাজের চাপ অনেক বেড়ে গেল। উনি আগে থেকে অনেক বেশি ব্যস্ত হয়ে গেলেন। ৪ বাচ্চাকে নিয়ে অনেক সুন্দরভাবে কেটেছে এই বছরটা। বিশেষ করে জুনাইনা। জুনাইনাকে নিয়ে এই বছরটা আমার খুব ভালো কেটেছে। ওর হাসিমাখা মুখ দেখে আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম। ওকে বুকের মাঝে রাখলে অনেক বেশি শান্তি পাই, অনেক বেশি ভালো লাগা অনুভব করি। এই বছরে আমি অনেক বেশি আত্মনির্ভরশীল, আত্মসম্মানী এবং স্বাবলম্বী হয়ে উঠেছি। ও আরেকটা কথা, এই বছরে আমার পছন্দের বিগ বস প্লেয়ার জিতেছে, যেটা গত ৬ বছরেও জিতেনি। তাই আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। এইগুলো তো বললাম পজিটিভ দিক। এখন বলি নেগেটিভ দিকগুলা, যেটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। যে কষ্টটা আমি সবচেয়ে বেশি পেয়েছি সেটা হলো বাবুর দেওয়া কষ্ট, ওনার অবহেলা। ৪ বাচ্চার কারণে উনি প্রতি পদে, পদে, প্রতি ক্ষণে, ক্ষণে আমাকে খোঁটা দিতেন, আমাকে অনেক কথা শোনাতেন। বাসায় আসলে চিল্লাচিল্লি করেন, অনেক চিল্লাচিল্লি করেন, খারাপ ব্যবহার করেন। এটা নিয়ে অনেক ঝামেলা, অনেক কিছু হয়েছে। তো এই ঝামেলা এখন একটু কমেছে, তারপরও এই ঝামেলা আমি এখনো পার করতেছি। অনেক বেশি কষ্ট হয়েছিল এইটার কারণে। তারপরে ছেলেকে স্কুলে ভর্তি করানোর কারণে ৪ বাচ্চার মা হিসেবে অনেক কথা, অনেক কিছু আমাকে শুনতে হয়েছে। আমি বাচ্চাদেরকে একা রেখে কীভাবে আসি, আমি কিরকম মা, এরকম অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমার কষ্টের কথা কেউ বুঝতে পারেনি। খাওয়া-দাওয়া শেষ করে বাইরে বেরোচ্ছি। কিছুই আনার জন্য বাইরে যাচ্ছি। যেই শুনতো সেই অবাক হইতো। আল্লাহ, আপনার ৪ বাচ্চা, আপনি বাচ্চাদেরকে রেখে আসছেন। আপনি কিভাবে আছেন? আপনার কি একটু মায়া দয়া নাই? মানে অনেক কথা শুনতে হইতো। খুব রাগ উঠতো আমার। এরপর থেকে তো আমি একা, একা বসার অভ্যাস করেছিলাম। মাছ, হায়রে মাছ! এই বছরে মনে হয় ২ বার মাছ খেতে পেরেছি। একটা রমজান ঈদের সময়, আরেকটা রমজান ঈদের পরে এক সময়। এই ২ বার উনি মাছ কিনে এনেছেন। এরপরে উনি আর মাছ কিনে আনেননি। মানে সারা ১২ মাসে উনি ২ বার মাছ কিনে এনেছেন। তাও ৳১,০০০ করে মাছ কিনে এনেছেন। উনি যে খুব বেশি টাকার মাছ এনে দিয়েছেন তা কিন্তু নয়। মাছের কষ্টে খুব বেশি ভুগেছি আমি। এই কারণে অনেক সময় আমি রান্নাও করতাম না। প্রায় সময়ই ডিম রান্না করে খেতাম। এখনও খাই। তবে আশা করতেছি আগামী বছর এই সমস্যা থাকবে না। মাছ কেনার জন্য আমি অন্য একটা পদ্ধতি অবলম্বন করব। সেটা তোমাদের কাছে পরে শেয়ার। হাতে ব্যথায় কত যে কষ্ট পেয়েছি আপুরা, তোমরা তো সব কিছুই জানো। অনেক কষ্ট পেয়ে, অনেক যুদ্ধ করে লাস্টে বাবুরাবুকে দিয়ে ডাক্তার দেখিয়ে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ একটু হাতে ব্যথা ভালো আছে। বেশি পানি ছাড়লে ব্যথা করে, তবে ওষুধ খেলে ঠিক হয়ে যায়। আর দাঁতে ব্যথায় যে কত ভুগলাম, এখনও ভুগতেছি। গত ৬ মাস ধরে আমার দাঁতে ব্যথায় আমি খেতে পারি না। আমি এক পাশ দিয়ে খাই। বিশ্বাস করো আপুরা, আমি আমার বাম পাশের দাঁত দিয়ে কোনো খাবারই খেতে পারি না। এইটা ট্রিটমেন্ট আমি এখনও করাতে পারছি না। আশা করি আগামী বছর সেটা করতে পারবো ইনশাল্লাহ। আর একটা বড় দুঃখের কথা হচ্ছে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গিয়েছেন। আমি শুনেছিলাম উনি আগেই মারা গিয়েছেন। তারপরও খবরটা তো আজকে শুনলাম। তো ধরে নিব উনি আজকেই মারা গিয়েছেন ভোরবেলা। তো যেটা আমার জন্য অনেক বেশি কষ্টকর বিষয়। বেগম খালেদা জিয়া আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন। ওনাকে আমি খুব বেশি পছন্দ করতাম। আসলে জন্ম থেকে আমরা বিএনপি সাপোর্টার। জন্ম থেকেই। মা-বাবা দেখতেছি বিএনপি সাপোর্ট করে এবং আর্জেন্টিনা সাপোর্ট করে। তো সেখান থেকে এই দলটার প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস সৃষ্টি হয়েছে। অন্যরকম একটা ভালোবাসার আবেগ সৃষ্টি হয়েছে। তাছাড়া পার্সোনালি খালেদা জিয়াকে আমার খুব ভালো লাগে। ওনার ব্যবহার, কথাবার্তা, চাল-চলন সব সুন্দর ছিল। উনি আসলেই অনেক ভালো একজন মানুষ ছিলেন। হাসিনার কারণে ওনার এই অবস্থা হয়েছে।
উনি আরও কয়েক বছর ভালোভাবে বাঁচতে পারতেন, এতটা কষ্ট ওনাকে সহ্য করতে হতো না যদি না এতটা বেশি অত্যাচার ওনার উপর না করা হতো। খালেদা জিয়া কষ্টের দিনগুলো পার করেছে, কিন্তু খালেদা জিয়া যে সম্মান নিয়ে মৃত্যুবরণ করেছেন, এই সম্মানটা আর কেউ পায়নি। হাসিনা কি পেল? হাসিনা মারা গেলে কি এই সম্মানটা সে পাবে? পাবে না, সে কিছুই পাবে না। তার এই একটা ভুলের কারণে সে অনেক কিছু হারালো। সে কি দেশের জন্য কিছুই করেনি? সে কি পজিটিভ কিছু করেনি? অবশ্যই করেছে, বাট তার অহংকার, গোঁড়ামি, স্বৈরাচারী এবং তার বেশি বোঝার কারণে সে সব কিছু হারালো। অতিরিক্ত লোভ করলে যা হয়, অতিরিক্ত কিছু খেতে গেলে যা হয়, সে সবটুকুই হারায়, কোনো কিছুই পায় না। যাই হোক, নতুন বছর আসতেছে, পুরাতন বছরের সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে আপন করে নিতে হবে। পুরাতন বছরের সব দুঃখ কষ্টকে মনে রেখে শিক্ষা নিয়ে আগামী বছরে নতুনভাবে ভালোভাবে জীবনটাকে গড়তে হবে। যে ভুলগুলো আগে করেছো সেই ভুলগুলো সামনের দিনগুলোতে আর করবে না, আর যেগুলো করা হয়নি সেগুলো সামনের দিনগুলোতে করার চেষ্টা করবে। তো তোমাদের এই বছরটা কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে নতুন বছর মানে 2026 সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আগামী বছরটা আমার জন্য অনেক অনেক ভালো যাবে এবং তোমাদের জন্য ভালো যাবে। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।